একদিকে রয়েছে বাংলাদেশের ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, অপরদিকে রয়েছে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে নাকি ভারতের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে। আজকের এই ভিডিওতে আমরা এই দুই ইন্ডাস্ট্রির সর্বোচ্চ 10টি আয় করা সিনেমা নিয়ে তুলনা করব। বাংলা সিনেমার আসল রাজাকে তা আপনারা একটু পরে জানতে পারবেন। আপনি কোন ইন্ডাস্ট্রির সিনেমা বেশি পছন্দ করেন এবং আপনার পছন্দের নায়ককে সেটি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সিনেমার বাজেট এবং কালেকশনের উপরে ভিত্তি করে এই ভিডিওটির তুলনা করা হয়েছে, কারণ অনেক সিনেমা 20 বছর আগে যে টাকা আয় করেছে সেটা এই সময়ের কয়েক গুণ টাকা। যেমন বেদের মেয়ে জ্যোৎস্না আজ থেকে 30-35 বছর আগেই 25 কোটি টাকা কামিয়েছিল। তো সেই হিসেবে ধরতে গেলে তার বক্স অফিস বর্তমান টাকার মূল্যই প্রায় 300 কোটি টাকার উপরে। তো যাই হোক, চলুন কম্পারিজন শুরু করি। তো কলকাতার বাংলা সিনেমার 10ম আয় করা মুভিটি হচ্ছে সাথী সিনেমা। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2002 সালে। এটি হচ্ছে একটি ক্লাসিক লাভ স্টোরি সিনেমা, যেটা মুক্তি পাওয়ার পর পুরো পশ্চিমবঙ্গ একেবারে নাড়িয়ে দিয়েছিল। এটির বাজেট ছিল 5 কোটি টাকা এবং আয় করেছিল 10 কোটি টাকা, মানে এটি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরও আয় হচ্ছে 2 গুণ। সেই সময় জিতের অভিনয় মানুষ অনেক পছন্দ করেছিল। এখনো পর্যন্ত সেই সিনেমার গান এবং স্টোরি লাইন মানুষজন মনে করে। অন্যদিকে বাংলাদেশের 10ম আয় করা সিনেমা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া, যেটা 2008 সালে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক ড্রামা এবং মশলাদার অ্যাকশন সিনেমা ছিল। এই সিনেমায় শাকিব খান এত ভালো পারফরমেন্স করেছিল যে পুরো বাংলাদেশ নড়ে গিয়েছিল। এই সিনেমার বাজেট ছিল 2.5 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হয়েছিল 15 কোটি টাকা, মানে প্রফিট হচ্ছে 6 গুণ। শুধুমাত্র আরওআই নয়, এই সিনেমার পর থেকে শাকিব খানের ফ্যান ফলোয়ার 6 গুণ বেড়ে গিয়েছিল। শাকিব খানের ডায়লগ ডেলিভারি অভিনয় মানুষকে পাগল করে দিয়েছিল। তো এই রাউন্ডে বাংলাদেশ জিতে গেল। বাংলাদেশ পেয়ে গেছে 1 পয়েন্ট, কারণ প্রিয়া আমার প্রিয়া বক্স অফিসে সাথীর থেকে বেশি ধামাকা করেছে। দেখুন বন্ধুরা, ইমোশনাল হওয়া এক জিনিস আর 6 গুণ প্রফিট আলাদা জিনিস। প্রিয়া আমার কাছে এসেছে ভালোবাসার টানে, প্রেমের শক্তি দিয়ে আমি ওকে জয় করেছি। মাইন্ড, তুমি মরে গেলে আমার কি হবে? তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? কলকাতার 9ম সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে পাগলু, যেটা 2011 সালে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক অ্যাকশন সিনেমা ছিল, যেটি ইয়াংদের মাঝে জায়গা করে নিয়েছে। এটির বাজেট ছিল 5 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল 10 কোটি টাকা, আবারও 2 গুণ প্রফিট। এই সিনেমার গান পাগলু থোড়াসা কারলে রোমান্স এটা ব্যাপক হিট হয়েছিল। এটি সবসময় রিক্সা, ডিজেতে এবং বিভিন্ন অনুষ্ঠানে বাজত। এই সিনেমাতে দেবের এনার্জি লেভেল একেবারে সেই ছিল। বাংলাদেশের 9 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে হাওয়া, যেটা 2022 সালে মুক্তি পেয়েছিল। এটি হচ্ছে থ্রিলার জনরার সিনেমা, অন্যরকম একটি সিনেমা। এটির বাজেট ছিল 3.5 কোটি টাকা এবং বক্স অফিসে আয় করেছিল 16 কোটি টাকা এবং প্রফিট মার্জিন হচ্ছে 4.5 গুণ। চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং এবং স্টোরি রাইটিং একেবারে অসাধারণ ছিল, দর্শক অনেক পছন্দ করেছিল। তাছাড়া এই সিনেমার সাদা সাদা কালা কালা গানটি ব্যাপক ভাইরাল হয়েছিল। তো এই রাউন্ডে বাংলাদেশ পেয়ে যাচ্ছে আরেক পয়েন্ট, কারণ হাওয়া শুধুমাত্র টাকাই কামায়নি, বাংলাদেশের মুভির জনরা পরিবর্তন করে দিয়েছে। কলকাতার 8 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে পথের পাঁচালী, যেটা 1995 সালে মুক্তি পেয়েছিল। সত্যজিৎ রায়ের এই মাস্টারপিস শুধুমাত্র টাকাই নয়, পুরো ওয়ার্ল্ড সিনেমার রেসপেক্ট জিতেছিল। এটির বাজেট ছিল 4 কোটি টাকা এবং কালেকশন ছিল 10 কোটি টাকা, মানে প্রফিট মার্জিন হচ্ছে 2.5 গুণ। এই সিনেমাকে সবাই ভালোবেসেছিল এবং সম্মান দিয়েছিল। সিনেমাটি অ্যাওয়ার্ড পাওয়ার পাশাপাশি অনেক স্বীকৃতি পেয়েছিল। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে রয়েছে দাগি, যেটি 2025 সালে মুক্তি পেয়েছে। এটির বাজেট ছিল 6 কোটি টাকা এবং কালেকশন ছিল 18 কোটি টাকা এবং এটির প্রফিট মার্জিন হচ্ছে 3 গুণ। স্টোরি টেলিং এবং আফরান নিশোর স্ট্রং পারফরমেন্সের জন্য সিনেমাটি নতুন জেনারেশনে তার প্রভাব ফেলেছে, কিন্তু এখনো লেগেসি করা বাকি। তো এই রাউন্ডে ইন্ডিয়া 1 পয়েন্ট পাবে। যদিও এটির প্রফিট মার্জিন কম, কিন্তু পথের পাঁচালীর মতো মাস্টারপিসের কাছে দাগি টিকতে পারবে না। এটি রীতিমতো সিনেমা স্কুলে পড়ানো হয়। দাগি টাকা কামিয়েছে ঠিকই, কিন্তু পথের পাঁচালী পুরো সিনেমা পরিবর্তন করে দিয়েছে। কলকাতার 7 নম্বর আয় করা সিনেমা হচ্ছে বস 2। এটি 2017 সালে মুক্তি পেয়েছিল। এটি জিতের একটি মশলাদার সিনেমা, যেটিতে ডায়লগ ডেলিভারি এবং অ্যাকশন ভালো ছিল। সিনেমাটির বাজেট ছিল 8 কোটি টাকা এবং বক্স অফিসে কালেকশন করেছিল 11 কোটি টাকা। এটির আরওআই হচ্ছে 1.38 গুণ। সিনেমাটি সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি করা হয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে রয়েছে স্বপ্নের ঠিকানা, যেটা 1995 সালে মুক্তি পেয়েছিল।
চেয়েছিল। এটি একটি ওল্ড স্কুল সুপারহিট সিনেমা যেখানে রোমান্স এবং মেলোড্রামার পারফেক্ট মিশ্রণ ছিল। এটির বাজেট ছিল 1.5 কোটি টাকা এবং বক্স অফিসে আয় করে 19 কোটি টাকা এবং এটির প্রফিট মার্জিন হচ্ছে 12.6 গুণ। এটি তখনকার জেনারেশনের জন্য ইমোশনাল রোলার কোস্টার। যারা সালমান শাহর ভক্ত রয়েছে তারা বিষয়টি বুঝতে পারবে। সালমান শাহ বেঁচে থাকলে হয়তো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি রীতিমতো বলিউডকেও ছাপিয়ে যেত। তো এই রাউন্ডে বাংলাদেশ জিতে গেল। স্বপ্নের ঠিকানা বক্স অফিসে ইনকামের পাশাপাশি পাবলিকের চোখের পানি ঝরিয়ে দিয়েছিল। কলকাতার 6 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে 2022 সালে মুক্তি পাওয়া প্রজাপতি। মিঠুন চক্রবর্তী এবং দেবের মধ্যে বাবা ছেলের সম্পর্ক মানুষ অনেক পছন্দ করেছিল। এই সিনেমাটির বাজেট ছিল 8 কোটি টাকা আর কালেকশন করেছিল 13 কোটি টাকা। প্রফিট মার্জিন হচ্ছে 1.63 গুণ। অডিয়েন্স খুবই সাপোর্ট দিয়েছিল, বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স। আর এদিকে বাংলাদেশের পক্ষ থেকে আছে আম্মাজান সিনেমা, যেটা 1999 সালে মুক্তি পেয়েছিল। এটি হচ্ছে মান্নার একটি আইকনিক সিনেমা। এই সিনেমার নাম শুনলে মানুষ ইমোশনাল হয়ে যায়। এই সিনেমাটির বাজেট ছিল 2 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে 20 কোটি টাকা, মানে প্রফিট মার্জিন হচ্ছে 10 গুণ। আম্মাজান সিনেমার এক একটি ডায়লগ, এক একটি দৃশ্য মানুষের মনে গেঁথে আছে। তো এই রাউন্ডে পয়েন্ট পাচ্ছে বাংলাদেশ। প্রজাপতি সিনেমা কাঁদিয়ে দিয়েছে, কিন্তু আম্মাজান সিনেমা কাঁদানোর পাশাপাশি পুরো জেনারেশনের উপরে প্রভাব ফেলেছে। কলকাতার 5 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে দশম অবতার, যেটা 2023 সালে মুক্তি পেয়েছিল। এটি হচ্ছে একটি ইন্টেন্স থ্রিলার সিনেমা। এটির বাজেট ছিল 12 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস ইনকাম করে 15 কোটি টাকা। প্রফিট মার্জিন হচ্ছে 1.2 গুণ। মুভি স্টাইলিশ ছিল, পারফরমেন্স একেবারে সলিড ছিল, কিন্তু বক্স অফিসে খুব একটা ধামাকা করতে পারেনি। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে 5 নম্বর সিনেমা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না, যেটা 1989 সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমা নিয়ে যত বলবো তত কম। পুরো গ্রামে গ্রামে ক্যাসেট বাজত। সত্যি বলতে এটাই পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে, কলকাতা হোক কিংবা ঢাকা, এটাই সর্বোচ্চ আয়কারী সিনেমা এবং আইকনিক সিনেমা। এটার উপরে কোনো সিনেমা আজ পর্যন্ত হয়নি। আপনাদের দাদি নানিদের জিজ্ঞেস করলে বুঝতে পারবেন সিনেমার ক্রেজ কেমন ছিল। বেদের মেয়ে জ্যোৎস্নার বাজেট ছিল 2 কোটি টাকা আর বক্স অফিস আয় করেছিল 25 কোটি টাকা আর এটির প্রফিট মার্জিন ছিল 12.5 গুণ। এই রাউন্ডে বাংলাদেশ পয়েন্ট পেয়ে যাচ্ছে, কারণ দশম অবতার স্টাইলিশ সিনেমা ছিল, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না একটি জেনারেশনের ইমোশন হয়ে যায়। কলকাতার চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে বহুরূপী, যেটা 2024 সালে মুক্তি পায়। এটি একটি সাইকোলজিক্যাল ক্রাইম ড্রামা সিনেমা। এখানে সাসপেন্স এবং ভিজুয়াল অনেক ভালো ছিল। এটির বাজেট ছিল 15 কোটি টাকা আর বক্স অফিস কালেকশন করে 17 কোটি টাকা। প্রফিট মার্জিন হয়ে যায় 1.15 গুণ। আর বাংলাদেশ থেকে চতুর্থ অবস্থানে রয়েছে রাজকুমার, যেটি 2024 সালে মুক্তি পেয়েছিল। এটি হচ্ছে রোমান্টিক অ্যাকশন সিনেমা। এটির বাজেট ছিল 10 কোটি টাকা এবং কালেকশন হয়েছিল 26 কোটি টাকা। এটির প্রফিট মার্জিন দাঁড়ায় 2.6 গুণ। তো এই রাউন্ডে বাংলাদেশ জিতে গেল। বাংলাদেশের টোটাল পয়েন্ট হলো 6 আর কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির 1। কলকাতার তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে চাঁদের পাহাড়, যেটা 2013 সালে মুক্তি পেয়েছিল। এটির বাজেট ছিল 15 কোটি টাকা এবং কালেকশন হয় 22 কোটি টাকা। এটির প্রফিট মার্জিন দাঁড়ায় 1.5 গুণ। সিনেমাটি সাউথ আফ্রিকাতে শুট হয়েছিল। এটি বাংলা সিনেমার জন্য একটি রেভলিউশন ছিল। অডিয়েন্স খুব সাপোর্ট করেছিল, কিন্তু প্রফিট মডারেট ছিল। আর বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে প্রিয়তমা, যেটা 2023 সালে মুক্তি পেয়েছিল। এটি রোমান্টিক অ্যাকশন ড্রামা সিনেমা, যেখানে শাকিব খানের লুক দেখে মানুষ পাগল হয়ে যায়। এটির বাজেট ছিল 5 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন হয় 48 কোটি টাকা। এটির প্রফিট মার্জিন দাঁড়ায় 9.6 গুণ। সোশ্যাল মিডিয়াতে এটির ব্যাপক ক্রেজ এবং থিয়েটারে লাইন লেগে গিয়েছিল। এই রাউন্ডে বাংলাদেশ পয়েন্ট পেয়ে গেল। ভাই যখন লিডে শাকিব খানের মতো হিরো থাকে তখন বক্স অফিস পুরো তোলপাড় হয়ে যায়। কলকাতার দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে খাদান, যেটা 2024 সালে মুক্তি পায়। এটি হচ্ছে একটি মাইনিং বেসড ড্রামা, যেখানে রিয়ালিজম এবং সোশ্যাল মেসেজ ছিল। বাজেট ছিল 6 কোটি টাকা আর বক্স অফিসে আয় করে 25 কোটি টাকা। প্রফিট মার্জিন দাঁড়ায় 4.1 গুণ। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে তুফান, যেটি 2024 সালে মুক্তি পায়। আর নামের মতোই সিনেমা পুরো তুফান ছিল। বাজেট ছিল 7 কোটি টাকা এবং বক্স অফিসে আয় করে 56 কোটি টাকা। এটির প্রফিট মার্জিন ছিল 8 গুণ। মানুষজন থিয়েটারে পুরো ঢোল বাজিয়েছিল, শাকিব খানের এন্ট্রিতে তালি বাজিয়েছিল এবং ক্লাইম্যাক্সে সিটি বাজিয়েছিল। ফুল মশলাদার এন্টারটেনমেন্ট সিনেমা ছিল। তো এই রাউন্ডেও বাংলাদেশ জিতে গেল। খাদান সিনেমা সোশ্যাল মেসেজ দিয়েছে,
কিন্তু তুফান সিনেমা বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুফানের ঝড় বয়ে দিয়েছে আর টাকাও সলিড কামিয়েছে। কলকাতার সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে অ্যামাজন অভিযান, যেটা 2017 সালে এসেছিল এবং দেবের মাস্টারপিস আইকনিক সিনেমা। এটির বাজেট ছিল 20 কোটি টাকা এবং কালেকশন হয় 49 কোটি টাকা। প্রফিট মার্জিন দাঁড়ায় 2.45 গুণ। এটি বাংলা সিনেমার সব থেকে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট ছিল। এটির স্কেল, ভিএফএক্স এবং মাল্টি ল্যাঙ্গুয়েজে রিলিজ দেওয়া হয়েছিল। আর বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে বরবাদ, যেটা 2025 সালে মুক্তি পায় এবং সবকিছু বরবাদ করে দেয়। এটির বাজেট ছিল 15 কোটি টাকা এবং বক্স অফিসে আয় করে 75 কোটি টাকা এবং এটির প্রফিট মার্জিন দাঁড়ায় 5 গুণ, মানে সুপার ব্লকবাস্টার। এটির ক্রেজ এতটাই বেশি ছিল যে মানুষ 2 থেকে 3 বার থিয়েটারে যায় সিনেমাটি দেখতে। তো এই রাউন্ডেও বাংলাদেশ জিতে গেল। তো টোটাল কম্প্যারিজনে বাংলাদেশ জিতে গেল। কলকাতার বাংলা সিনেমা অনেক সুন্দর, কিন্তু ইন্ডিয়াতে রিজিওনাল মুক্তি দেওয়ার কারণে সেগুলো খুব একটা আয় করতে পারে না। কলকাতাতে লিমিটেড অডিয়েন্স এবং থিয়েটারে লিমিটেড স্ক্রিন পায়। তাদের সিনেমা থিয়েটারের বদলে ছোট পর্দায় বা টিভিতে খুব ভালো চলে। কিন্তু বাংলাদেশি সিনেমা বাংলাদেশে মুক্তির পাশাপাশি ইন্ডিয়াতে, মধ্যপ্রাচ্যের দেশগুলি এমনকি ইউরোপে মুক্তি দেওয়া হয়, যার কারণে বক্স অফিস এত ভালো করেছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।